শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের পর এখন রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে সংবিধান সংস্কার পরিষদ। বিষয়টি নিয়ে সংসদে বেশ সরব জামায়াত জোট। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য। সংসদে এই বিষয়ে আলোচনা করে সমাধান করতে হবে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হচ্ছে। গতকাল ত্রয়োদশ সংসদ অধিবেশনের দ্বিতীয় দিন শেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জামায়াত সাংবাদিকদের জানিয়েছেন যে সংসদে এই বিষয়ে সমাধান না হলে রাজপথে নামবেন, এরকম একটা হুঁশিয়ারি তারা দেন, তিনি দিয়েছেন। ঈদের পর হতে পারে সেই আন্দোলন, এমন কথাও বলা হয়েছে। একই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ ও রাজপথ দুই জায়গাতে চাপ রাখতেই বিরোধী দলের এমন একটি কৌশল। আসলে সেই কি কৌশল, নাকি সামনের দিনগুলোতে কোনো কারণে রাজপথ আবার উত্তাপ হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি আন্দোলনের পথে বিরোধী দল। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, আর আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বায়ে আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর শিব্বির আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত, সে প্রত্যাশা রেখেই আলোচনা করতে চাই। যে আলোচনার বিষয়টাই যে আমি বলেছিলাম যে আন্দোলনের পথে বিরোধী, যে যদিও এই বিষয়টা নিয়ে বেশ করে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সামনের দিনগুলোতে কেমন হবে, উত্তাপ বাড়বে না সংসদেই এই সমাধান আসবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। যে প্রথমে একটু ডক্টর শিব্বির আহমেদের কাছে যেতে। ডক্টর শিব্বির আহমেদ, জামায়াত এবং এনসিপি, যদি বলি জামায়াতের 11 দলীয় জোট, যদি তারা বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন না হলে বা অধিবেশন ডাকা না হলে, পরিষদ গঠন করা না হলে তারা সংসদ এবং রাজপথ দুটোতেই তারা চাপ রাখবেন বা আন্দোলন করবেন। এটি কি আসলে তাদের, যদি বলি রাজনীতি বিশেষজ্ঞদের মতে হচ্ছে, তারা বলছেন হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, আসলে কৌশল নাকি আগামী দিনগুলোতে রাজপথ উত্তাল বা আন্দোলনে ভরে উঠবে, এরকম কোনো বিষয় আছে? বিরোধী দলের জায়গায় যাওয়ার আগে আমি একটু বিএনপির কথায় আসতে চাই। দেখেন, বিএনপি নির্বাচন করেছে, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন। দুটো নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, রায় দিয়েছে, এবং বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছে যে ওনারা সংস্কার চায়, হ্যাঁ ভোটের পক্ষে। এখন এসে ওনারা বলছেন যে দেশ হচ্ছে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলবে। তো বিএনপির অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের আগে ওনাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন নির্বাচনের পরে এসে ওনাদের বিবেক খুলে গেছে যে না, আবেগ দিয়ে দেশ চলবে না। তাহলে ওনাদেরকে ওই রকম বলা দরকার। দেখেন, আমি ওনাদের বলা উচিত যে আমি বলতেছি না আমি নির্দোষ, আমি দোষী। আমি আগে গণভোটের পক্ষে ভোট চেয়েছি, এখন আমি বলতেছি যে গণভোট সংবিধানে নাই বা গণভোটের বৈধতা নাই বা আমি কোর্টে যাচ্ছি। তাহলে ওনারা বলুক যে আমি যে নির্বাচনের আগে যে গণভোটের পক্ষে ভোট চেয়েছি, সংস্কারের পক্ষে কথা বলেছি, তাহলে এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি বলছি আমি নির্দোষ না, আমি দোষী, কারণ তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। তারা বলে যে গণভোট যে বিষয়ে তারা চেয়েছে সেখানে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। গণভোটের ওনারা দেখেন, আপনি যদি সালাউদ্দিন সাহেবের কথা দেখেন, সালাউদ্দিন সাহেবই আগে কিন্তু উনিই বলেছেন, ওনার ভিডিওগুলোই দেখবেন যে উনি বলেছে আমরা জনগণের কাছে যাই, জনগণ কি রায় দেয়। এবং শুরুর দিকে ওনারা যদিও ওভাবে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে নাই, কিন্তু শেষ মুহূর্তে তারেক রহমান সহ সবাই কিন্তু গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। তো ওনারা জনগণকে এবং কমিটমেন্ট দিয়েছেন যে আমাদেরকে সংস্কারের বিপক্ষের দল বলা হচ্ছে, কিন্তু না, আমরা তো সংস্কার চাই, আমরা গণভোটের পক্ষে, আমরা গণভোটে হায়ের পক্ষে। তো আপনি জনগণকে বললেন আমরা সংস্কারের পক্ষে, আপনারা হাঁ ভোট দেন, আমরা সংস্কারগুলো করব। জনগণ ভোট দিয়েছে, এখন এসে বলছেন যে জনগণ না বুঝে ভোট দিয়েছে। তো জনগণ দুটা ভোটে তো দিয়েছে, তাহলে জনগণ কোনোটাই বুঝে নাই, না বুঝে ভোট দিয়েছে। এখানে 4টা ক্লজ ছিল, আপনি বলছেন যে এই 4টা জিনিস কি জনগণ বুঝে দিয়েছে? 4টা থেকে আলাদা আলাদা ভোট দেওয়ার অপশন ছিল। তো একটা দল আপনি যে নির্বাচন বুঝতে নাকি 3.5 ঘন্টা লেগেছে। হ্যাঁ,
সালাউদ্দিন সাহেব বলছেন আমার পড়তেই 3.5 ঘন্টা লেগেছে, এই 4টা অপশন নাকি সবাই বুঝে নাই। তো যে বিএনপি মনে করেন যে একটা ইশতেহার দিয়েছে, বা বিএনপি যে আবার ক্ষমতায় আসলো, বিএনপি এখানে নানান আইন পাশ করবে, তো জনগণ কি সবগুলো বুঝে বুঝে জনগণ রায় দিয়েছে যে প্রত্যেকটার জন্য আমি একমত, অথবা ইশতেহারের সব কয়টার সাথে আমি একমত, এই জন্য বিএনপিকে ভোট দিলাম বা জামাতকে ভোট দিলাম? তা তো না। তারা মোটের উপর বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির উপর আস্থা রেখেছে। আবার গণভোটের উপরে তারা আস্থা রেখেছে, গণভোটে তারা সংস্কারগুলো চায়। এবং গণভোটে যে মেজর 4টা জিনিস আছে, তত্ত্বাবধায়ক সরকার বা ওই যে উচ্চকক্ষ, তারপরে হচ্ছে পিএম এর 10 বছর থাকা, বা এরকম আরও যে নিয়োগের বিষয়গুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলোতে তো কারো দেশের জন্য অকল্যাণকর না, দেশের জন্য বা জনগণের জন্য ক্ষতিকর না, জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। তাহলে এখানে একটা বিশেষ দলের হয়তো দলীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, যে আমার যদি প্রধানমন্ত্রী 10 বছরের বেশি না থাকে তাহলে আমার কিছু অসুবিধা হতে পারে, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হলে আমার কিছু অসুবিধা হতে পারে, নিম্নকক্ষের অনুপাতে হলে আমি কিছু সুবিধা পেতে পারি। তাহলে আপনি তো আপনার নিজের দলের সুবিধার জায়গাটা দেখছেন, দেশের সুবিধার জায়গাটা দেখছেন না। আপনার দলের জন্য যদি আমরা এতগুলো জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ পেলাম, এরপরে যদি আমরা এখন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে না দেখি, তাহলে তো এটা জনগণের সাথে প্রতারণা হলো। আমি জনগণকে বললাম আপনারা ভোট দেন, ভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আমরা এই সংস্কারগুলো করব, আর এখন আসে বলছি যে ভোটেরই কোনো ভ্যালু নাই, এই এখন কি ভোটটা বিএনপি অস্বীকার গণভোটে করছে নাই। তারা সংস্কারের বিপক্ষে কারণ না, আমি এটা তো বলছেন তারা। এ ধরনের কথা তো ওনারা বলছেন, সালাউদ্দিন সাহেব বলছেন এটা আদালতে বিচারাধীন। গতকাল আমি একটা শোতে ছিলাম, বিএনপির একজন সিনিয়র নেত্রী, উনি বলছেন যে গণভোট তো ইয়েতে সংবিধানে নাই, তো এটাতে হ্যাঁ জয়যুক্ত হয়ে আসুক আর না আসুক তাতে কি আসে যায়, এটা তো সংবিধানেই নাই, সংবিধান বহির্ভূত একটা জিনিস। তো এ ধরনের কথা যদি এখন এসে বলেন যে সংবিধানেই নাই এরকম গণভোট, তাহলে তো সংবিধানে নির্বাচনও ছিল না, একই অধ্যাদেশের মধ্য দিয়ে তো এই গণভোটেরও নির্বাচন হলো, জাতীয় নির্বাচনও হলো। তারা একটা কথা বলছে, রাষ্ট্রপতি এরকম আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এসে জনগণকে যদি আপনারা, জনগণকে আমরা এতদিন ধরে বলতেছি আপনারা ভোট দেন আমরা সংস্কার করব, এখন জনগণ রায় দিল, তারপর এসে আমরা বললাম জনগণ কিছু বুঝে না, বুঝি সব আমরা, তাহলে আমি হুনু হয়ে গেলাম আর জনগণ সব হচ্ছে অশিক্ষিত মূর্খ হয়ে গেল। জনগণকে আমরা বলছি জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ যেটা রায় দিবে সেটাই রায়। এখন আমি এসে বলছি যে না, জনগণ তো আসলে কিছু বোঝে না, আমি বুঝবো, সংবিধান অনুযায়ী আমি দেশ চালাবো। তো সংবিধান অনুযায়ী তো আমাদের গণ অভ্যুত্থান হয় নাই, সংবিধান অনুযায়ী তো আমাদের এই হাসিনাও পালালো না, ইন্টারিম গভর্নমেন্টও ওই অর্থে যে আমি 90 দিনের মধ্যে ইলেকশন দিব তত্ত্বাবধায়ক সরকারের মতো সেটাও হয় নাই। অনেক কিছুই তো আমরা ওই যে এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশনকে কনসিডার করে হয়েছে। তো এরকম একটা সিচুয়েশনে এসে আমরা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারলাম, সংসদ ভেঙে দিয়ে, ওই সংসদ তো সংবিধান অনুযায়ী 29 সাল পর্যন্ত কন্টিনিউ করার কথা, কিন্তু এই সংসদে যেটা সমাধান করার কথা, কিন্তু সেটা রাজপথে আসার হুঁশিয়ারি এখন যদি দেখেন এই যে যারা নির্বাচিত হয়ে আসার কথা, জুলাই সনদে তো বিএনপিও স্বাক্ষর করেছে, সেই অনুযায়ী এনাদের দুটো শপথ নেওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদ এবং সংসদ সদস্য হিসেবে, কিন্তু ওনারা প্রথমেই সেই সদস্য শপথটা নিলেন না, বললেন যে আমরা নিব, আগে সংবিধানে অ্যাড করে তারপরে নিব। এখন ওই যে 30 দিনের যে টাইম লিমিট ছিল সেটাও পার হয়ে গেছে, এখন পর্যন্ত গড়িমসি করছেন। তো আপনারা তো জনগণের প্রত্যক্ষ রায়, 70% জনগণের প্রত্যক্ষ রায়টাকে আপনারা অবজ্ঞা করতেছেন, অবহেলা করতেছেন, ডিসক্রেডিট দিচ্ছেন জনগণকে, জনগণের যে এজেন্সি সেটাকে অস্বীকার করতেছেন, তো জনগণকে অপমান অবদস্থ করা। তো এই রকম আচরণ করে জনগণের সাথে প্রতারণা করে, যে আপনি ভোটের আগে জনগণকে যে প্রতারিত করলেন যে আপনারা ভোট দেন আমরা আছি আপনাদের সাথে, রায় দেন, আর রায় দেওয়ার পরে আপনি এসে এখন বললেন যে না এটা আমি মানি না বা মানতেছি না, অবজ্ঞা করতেছি, তাহলে তো আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। কারণ আপনি জানেন জনগণের মধ্যে সংস্কারের পক্ষে একটা আগ্রহ আছে, সে আপনি যদি সংস্কারের বিপক্ষে বলেন, গণভোটের বিপক্ষে বলেন, জনগণ আপনাকে ভোট দিবে না। তো আপনি একটা কৌশলের আশ্রয় নিলেন যে হ্যাঁ আমি গণভোটের পক্ষে, এখন তাহলে তো আপনি জনগণের সাথে প্রতারণা করলেন। জনসম্পদ এই জায়গায় থাকি। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কি বলবেন? আসলে বিএনপি তারা বারবার বলছেন যে সংস্কারের পক্ষের একটি দল, তারা বলছেন সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা হবে, কিন্তু জামায়াতের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে। আবার সেটা যদি বলি, ডক্টর শিবির আহমদ তিনি বলছেন এক ধরনের বিএনপি প্রতারণার একটা কৌশল অবলম্বন করছেন, যেহেতু তারা আগে গণভোটে হাইয়ের পক্ষে ভোট চেয়েছেন, এখন তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার কারণে তারা এখন পাল্টে গেছে তাদের মতামত। আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আমি আসলে আমার সহ আলোচক যিনি আছেন ডক্টর শিববীর, ওনার অনেকগুলো বিষয়ে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই। একটা বিষয় হলো যে বিএনপি এবং জামাত ইসলামের বিরোধী দল, বিএনপি সরকারি দল, এই দুটি দলের মধ্যে সংস্কার নিয়ে আমি কোনো বিরোধ দেখি না। কারণ দুই দলই বলছে সংস্কার চায়। বিরোধটা হলো পদ্ধতিগত বিরোধ, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, সংসদ অধিবেশন 2 দিন হয়েছে,
2 দিনের আলোচনা শুনে মনে হয়েছে যে বিরোধী দলের আসলে এই জিনিসগুলো একটু বুঝার ঘাটতি আছে। যে জায়গাটাতে আস্থার জায়গায় তাদেরকে নিয়ে আসাটা এটাও সরকারি দলের দায়িত্ব বলে মনে করি। গণভোটে আপনার সংখ্যাগরিষ্ঠতা হা ভোট পেয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই যে দীর্ঘ সময় ধরে আপনার ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, এখানে ঐকমত্য কমিশনের সভাপতি উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এবং যিনি সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা দুইজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিষয় হলো কি, তারা প্রশ্ন করতে পারে খুব সুন্দর। এত জটিল প্রশ্ন করে ক্লাসে যাই পড়ানো হোক না কেন, সেই প্রশ্ন দেখে আসলে ছাত্ররা একেবারে হুমড়ি খেয়ে যায়। এক, আর দ্বিতীয়ত আলোচনা তারা অনেক করে করতে পারে, পড়াতে পারে না এমন না? না, পড়াতে পারে না সেটা বলছি না, পড়াতেও পারে, কিন্তু পড়ানোর যে কন্টেন্ট সেটার সাথে প্রশ্নের অনেক সময় মিল থাকে না। বিষয়টা আসলে এই জায়গাটিতে এসে যা পড়ান তা থেকে প্রশ্ন করেন না, তা থেকে প্রশ্ন অনেক সময় হয় না, নানান কারণে হয় না। এখন এই যে আপনার গণভোটের যে প্রশ্ন, আমার সহ-আলোচক বললেন যে প্রশ্ন 4টি ছিল, উনি কয়েকটা বলেছেন, বলতে গিয়ে কিন্তু পুরোটা বলতে পারেননি। এটি আসলে বাস্তবতা। আমি আসলে ঢাকার বাইরের ভোটার, আমি ওখানে গিয়েছি, জনমানুষের সাথে কথা বলেছি। আসলে হা ভোট যারা দিয়েছে, আপনার যেটা প্রতীকে ভোট দিয়েছে, বাংলাদেশের মানুষ তো সবাই শিক্ষিত না, এই জন্যই কিন্তু প্রতীকের আবির্ভাব হয়েছে। প্রতীকটা এই জন্য দেওয়া হয়েছে, কেউ যদি পড়তে না পারে, আমার নাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, বিরাট বড় নাম, এটা পড়ে আমাকে চিনা খুব ডিফিকাল্ট, এই জন্য আপনার ধানের শীষ, দাড়িপাল্লা এগুলো দেখলে মানুষ টিক চিহ্ন দিয়ে দিতে পারে বা সিল দিয়ে দিতে পারে। তাহলে কি এটা ধরে নেওয়া যায় না যে মানুষ বুঝে ভোট দেয় না? বিষয়টা এমন না? আমি সে দিকে যাব না, কারণ জনরায়কে তারপর আবার সমর্থন করতে হবে, সেটা সংসদে কিন্তু সালাউদ্দিন সাহেব বলেছেন যে গণভোটে হা জয়যুক্ত হয়েছে, সেটাকে আমরা সম্মান করি, এবং বলেছেন যে জুলাই সনদের প্রতিটি অক্ষর, অক্ষর থেকে হয় শব্দ, শব্দ থেকে হয় বাক্য। উনি বলেছেন প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য আমরা মেনে চলব, যে সনদে ওনারা স্বাক্ষর করেছেন। এখন প্রশ্নটা এসেছে জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই দুটি ভিন্ন বিষয়। জুলাই সনদে ওনারা স্বাক্ষর করেছেন, সবাই করেছেন, যারা করেছেন তারা প্রত্যেকেই বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে মেনে চলবে, সরকারি দলও বলছেন। এখন মাঝখানে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেয়া হলো, সেটার ব্যাপারে যেভাবে দেয়া হয়েছে, ব্যালটে যে 4টি প্রশ্ন থাকবে এবং এটার উত্তর যে একটা হবে, কি কি প্রশ্ন থাকবে এই সম্পর্কে আপনার সরকারি দল যারা তখন আলোচনায় ছিলেন, তারা আসলে কেউ কিছু বলেছেন কিনা এটা আমি এখন আমার চোখে পড়েনি, যদি চোখে পড়ে তাহলে জানতে পারবো আর কি। কারণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা যদি সংসদের একটা অধিবেশন হয়ে যায়, অধিবেশন হয়ে যাওয়ার পরে সংবিধান অনুযায়ী সেই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন কিনা, এই ব্যাপারে আইনি প্রশ্ন আছে। সেই আইনি প্রশ্ন আছে বলেই, মানে আমি যদি একটু আপনাকে যদি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যদি সেই আদেশ সংবিধানে আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, তো একই আদেশে তো নির্বাচনও হলো। নির্বাচন তো সংবিধান অনুযায়ী হয়েছে, নির্বাচন তো আদেশ অনুযায়ী হয়। সংবিধান অনুযায়ী কি 1.5 বছর পর নির্বাচন হওয়ার কথা? সংবিধান অনুযায়ী 3 মাসের মধ্যে নির্বাচন হবে। না, 3 মাস হলো স্বাভাবিক প্রক্রিয়া, যখন পার্লামেন্ট শেষ হয়ে যাবে, পার্লামেন্ট যখন ডিজলভ হয়ে যাবে, তারপরে সেই উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ যখন গঠন হয়েছে, সেটা তো সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয়েছে যে এখন সরকারের গঠন কীরকম হবে। তখন ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে, সেই পরামর্শে তখন তৎকালীন সরকারের কোনো মেয়াদ দেওয়া হয়নি। এই জন্যই তো নানান ধরনের সংশয় তখন ছিল, কিন্তু আমরা ইলেকশনের আগের দিনও এরকম সংশয় শুনতে পেয়েছি যে আগামীকাল ইলেকশন হবে কিনা, কারণ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার নানান রকমের ষড়যন্ত্র এটা কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ। এরা কারা? না, সবাই করেছে। এখন আজকে যে আপনার বিএনপি তো ধরেন একটা শঙ্কার কথা সবসময় বলে এসেছে যে নির্বাচন হবে কি হবে না, হবে কি হবে না। এখন তারা কারা সেটা তো আর স্পষ্টভাবে আমার এখানে বলার কোনো প্রয়োজন নেই। আসলে মানুষের মনে সেই সংশয়টা ছিল। আপনি কি এটা মনে করেন কিনা যে বিএনপি যে গণভোট যেটা বলেন জুলাই বাস্তবায়ন আদেশ যেটা দেওয়া হয়েছে, সেটা মেনেই তো বিএনপি নির্বাচনে গেছে? মানে একই দিনে গণভোট, একই দিনে নির্বাচন, একই দিনে গণভোট এবং একই দিনে নির্বাচন, এটা বিএনপির প্রস্তাব ছিল এবং সেই প্রস্তাব অনুযায়ী একই দিনে হয়েছে। গণভোটের রায় মানতে, কিন্তু গণভোটের যে আপনার রায় বিএনপি মানবে না সেটি কিন্তু বলছে না। বিএনপি বলছে যে জুলাই সনদের সবকিছুই তারা মানবে, এবং আমি এটাতে আস্থা রাখতে চাই যে তারা মানবে। এবং সরকারি দল এবং বিরোধী দলের এই যে আপনার যতই মত পার্থক্য থাকুক না কেন, তারা তো একটা সময় জুটে ছিল এবং একই সাথে তারা রাজনীতি করেছে। আমার কাছে মনে হয় যে তারা একে অপরের পালস জানে।
সুতরাং আপনার বিরোধী দল যেটি বলছে যে রাজপথে সমাধান হবে, হতে পারে রাজপথে যদি যাওয়ার পরে যদি জনসমর্থন থাকে, তারাও তো আসলে ক্ষমতায় আসতে চায়। যে কোনো ধরনের রাজনৈতিক দলের আসলে মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় আসা। এখন জনগণ যদি মনে করে যে জুলাই বাস্তবায়ন আদেশের পূর্বে সরকার অন্য কোনো কাজ করতে পারবে না, জুলাই বাস্তবায়ন আদেশ অনুযায়ী আগে আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, শপথ নিতে হবে এবং সেই অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে, তারপর সরকার অন্যান্য নিয়মিত কাজ করবে, সেভাবে যদি জনসমর্থন পায় তাহলে তাদের জনসমর্থন বাড়বে, তাতে আমি কোনো খারাপ দেখি না। অ্যাটলিস্ট রাজনীতি করার একটা স্কোপ তো তৈরি তাদের আন্দোলনটা ক্ষমতা যাওয়ার আন্দোলন, আসলে বিরোধীদের জন্য বিরোধিতা এরকম প্রত্যেক রাজনৈতিক দলই যারা ভোটে জিততে পারে না তারা পরের বার ক্ষমতায় যাওয়ার জন্য দেখে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটু যেতে চাই ডক্টর শিব্বির আহমেদ, আপনাকে একটা প্রশ্ন ভেবে করি যে ডক্টর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বারবার বলেছেন তারা সংবিধানের বাইরে যেতে চায় না, সংবিধান যেটা আছে সংবিধান অনুযায়ী তারা চলতে চায়। আবার যদি সংবিধান মানতে যায় সেই ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদে স্বাক্ষর করে ফেলেছে বিরোধী দলীয় এমপিরা, তারা যদি সংবিধান মানা হয় তাহলে ডক্টর শাহদিন মালিকের কথা যদি বলি, তারা এখন সংসদ সদস্য পদ হারিয়েছে। সংবিধান মানলে জামায়াতের বিপদ হবে, সেই কারণে তারা সংবিধান মানতে চায় না। বিষয়টা দেখেন, এই যে সংবিধান এই কথা তো আজকে আমরা নতুন শুনতেছি না। গত 15 বছর যে আমরা ফেসিবাদের কবলে ছিলাম, এই এক সংবিধানের দোহাই দিয়েই কিন্তু আমরা ছিলাম। 2014 সালে যখন বিএনপি জামায়াত সহ বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলো না, তখন আওয়ামী লীগের নেতারা কি বললো, ইভেন ইন্ডিয়া থেকে লোকেরা এসেও বললো যে দেখেন এটা সাংবিধানিক সংকট তৈরি হবে, আমাদেরকে জাস্ট সংবিধান রক্ষার জন্য কোনো মতে একটা নির্বাচন করি, তারপর আমরা একটা সমঝোতা করব, রাজনৈতিক সমঝোতা। কিন্তু এই সংবিধানের নাম করে সংবিধানের দোহাই দিয়ে কিন্তু ফেসিবাদের যাত্রা শুরু হলো। সংবিধানের দোহাই দিয়েই কিন্তু কোর্টকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাতিল করালো। বাতিল করানোর পরে তারপর বলা হলো যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার নাই, সো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারবে না, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হতে হবে। এভাবে করে কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ধরেন শহীদ জিয়ার ৫ম সংশোধনী বাতিল করা হলো, সংবিধানের দোহাই দিয়ে এরকম নানান ইচ্ছা কাহিনী করা হলো। এবং এই যে সর্বশেষ যে নির্বাচন করা হলো সেটাও সংবিধানের, যে আমিডামি নির্বাচন, সেটাও সংবিধানের দোহাই দিয়ে হলো। তো সংবিধানের দোহাই দিয়ে তো ফেসিবাদ কায়েম হয়েছে দীর্ঘ সময় ধরে। এবং আপনি বেগম খালেদা জিয়ার বক্তব্য যদি দেখেন, উনি বলছেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, কারণ এই সংবিধানকে ব্যবহার করে ফেসিবাদ টিকেছিল, এই সংবিধানকে ব্যবহার করে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছিল। এটা শুধু এখন আজকে জামায়াত এনসিপি বুঝছে তা না, এটা বিএনপিও বোঝে। বিএনপি বুঝেই খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে, এবং তারেক রহমান সাহেব বিভিন্ন সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, বিভিন্ন সময় 31 দফার কথা বলেন ওনারা। তো তার মানে হচ্ছে এই সংবিধান যে ফেসিবাদের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করে, এটা তো সবাই একমত, ওনারা একমত ছিলেন। এখন এসে ওনারা বলছেন যে না, আমরা সংবিধানের বাইরে যাব না, কারণ সংবিধানের বাইরে গেলে ওই যে সংবিধানের যেই সংস্কারগুলোর বা জুলাই সনদের যেই কথাগুলো বলা হচ্ছে, এগুলো তো বেসিকলি এই ঐক্যমত্যে আমরা কেন এসেছি যে আমরা যে 17 বছর জুলুম নির্যাতনের জাতাকলে ছিলাম, এটা যেন কখনো এই ফেসিবাদ আর ফিরে আসতে না পারে। যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা হ্রাস করা, প্রধানমন্ত্রী একজন ব্যক্তি 10 বছরের বেশি না থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা, উচ্চকক্ষ করে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসা, নিয়োগগুলো এক ব্যক্তির ডিসিশন থেকে একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নিয়ে আসা। এই যে জুলাই সনদের যে বাস্তবায়নের ইস্যুসগুলো আসছে, এগুলো তো কেন আসছে যে এক্সিস্টিং সংবিধান আমাদেরকে একটা দলকে বা ব্যক্তিকে ফেসিবাদী হয়ে উঠতে যেই উপকরণ দিয়ে সহযোগিতা করার কথা, সেই উপকরণ দিয়ে সহযোগিতা করে। সো আমাদের এই পরিবর্তনটা করা দরকার। এখন আমরা যদি বলি যে না, এই সংবিধান অনুযায়ী সব কিছু হইতে হবে, তাহলে তো আমরা ওই ব্যাক টু দ্য পেভিলিয়ন চলে যাচ্ছি, তাহলে তো আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। আমাদের এই সংবিধানের প্রবলেম তো আছে, এই প্রবলেম আছে দেখে তো সংস্কার। আমার কাছে বিরতি যেতে হবে, তার আগে দুইটা প্রশ্ন করে রাখি। একটা প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন বেগম খালেদা জিয়া বলেছেন এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এটি আওয়ামী লীগের একটি কি ইশতেহার নাকি যেন বলেছেন, এখন কেন বিএনপি মানতে রাজি হচ্ছে না বলে মনে হয়? এখন দেখেন, এই সংবিধান হাসিনাকে যে বেনিফিটগুলো দিয়েছে পাওয়ারে থাকার কারণে, সেম বেনিফিটগুলো তো বিএনপিকেও দিবে যদি এটাকে আঁকড়ে ধরে রাখা যায়। কারণ বিএনপি এখন 2/3 মেজরিটি নিয়ে আছে, হাসিনা এরকম মেজরিটি নিয়ে আসছিল 2008 সালে। এখন ওনারা যদি ওই জায়গায় থেকে মনে করেন এইটা আমাদেরকে সুবিধা দিবে, কারণ নতুন ক্লজগুলো অ্যাড হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে, একজন ব্যক্তি 2বারের বেশি 10 বছরের বেশি ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী সুবিধাগুলো পাবে না। তাহলে বিএনপি এখন চিন্তা করতেছেন আমরাও সেই সুবিধাগুলো নিতে চাই, কিন্তু এটা তো টেম্পোরারি। বিএনপি তো সারা জীবন ক্ষমতায় থাকবে না, আবার অন্য কেউ ক্ষমতা আসবে, হয়তো জামাত আসবে। বিএনপিকে এখন চিন্তা করতে দেশের জন্য কোনটা ভালো, আমার দলের জন্য কোনটা ভালো, এটা চিন্তা করে লাভ নাই। কিন্তু সেই সাথে বিএনপি নিজেরাই কিন্তু বলে যে আব্দুল কাদেরের এই বক্তব্যটা যদি আপনি আমাকে উত্তর দেন, সে হচ্ছে
জামায়াতকে কেন এখন হঠাৎ করে রাজপথে নামতে হবে? তারাও কি ক্ষমতার না, মানে স্বাদ পাওয়ার জন্যই কি না, মানে আন্দোলন? রাজনৈতিক যদি দল আব্দুল হিসেবে কাদের- আমি মনে করি রাজনৈতিক দল তো রাজপথে সংসদে সব জায়গায় ভূমিকা পালন করবে। যদি কেউ বলে যে আমরা আর সংসদ বয়কট করে ফেললাম, অতীতে যেটা হতো সংসদ বয়কট করে একচেটিয়া শুধু রাজপথে গেলাম, হরতাল করলাম বা এটা করলাম, সেটা আরেক ধরনের কেস। কিন্তু বিরোধী দলকে আমি যতদূর দেখেছি ওনারা বলছেন আমরা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে বিরোধিতা করবেন, সমালোচনা করবেন, সরকারের ভূমিকা রাখবেন, ওনাদের রোল প্লে করবেন, সেটা ওনারা করতেছেন। যদি সংসদে সরকার দল 2/3 মেজরিটির কারণে গোয়ার্তুমি করেন, বসে থাকেন গো ধরে যে আমরা কোনো কিছু মানবো না, তখন তো রাজপথে আন্দোলন করতে হবে। তো আমি মনে করি বিরোধী দলের এটা অধিকারের মধ্যেই পড়ে, তারা সংসদেও প্রতিবাদ ইয়ে করবেন, রাজপথেও আন্দোলন করবেন। তবে আসবো আপনার সেটা কাছে সেই অবশ্যই প্রশ্ন নিয়ে। একমাত্র রাজপথ জি, না। যে সংসদে প্লে কার্ড দেখানোর অধিকারও কতটুকু আছে সেই বিষয়গুলো নিয়েও আপনার কাছে আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংলাপ অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচনায় আছেন দুইজন বিজ্ঞ আলোচক এবং সেই সাথে আলোচনার বিষয়ে আন্দোলনের পথে বিরোধী দল, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হবে সময় বিষয় নিয়েও, সময় বিষয় একটু ঢুকতে চাই ডক্টর আব্দুল কাদেরের কাছে। ডক্টর আব্দুল কাদের, আজকে যদি বলি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি সংবাদ সম্মেলনে বলেছেন দেশের যদি বলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সে সাথে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করা হয়েছে। আমি যদি আপনাকে এইভাবে প্রশ্নটা করি, এতদিন 1.5 বছর আমরা যে ভিসিগুলোকে দেখেছি তারা হয়তো এখন আর তাদের আসনে থাকতে পারবেন না, নতুন ভিসি আসবেন। যদি এভাবে বলি সরকার পক্ষের বা সরকার দলীয় ভিসি এখন আসনে বসবেন, কিন্তু অতীতের যে ঘটনাগুলো, অতীতের যে আমরা দেখেছি সরকার দলীয় ভিসি যেগুলোকে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেইখানকার যদি বলি সেখানকার কর্মকাণ্ডগুলো কতটা সুখকর ছিল যদি বলি বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দলীয় ভিসি থাকার কারণে, বা এখন যদি এসে দলীয় ভিসি হয় তাহলে শিক্ষাক্ষেত্রে কতটা উন্নয়ন হবে, বা আমরা যে এতদিন ধরে বলে আসছিলাম গবেষণায় আমরা তেমন অনেক পিছিয়ে পড়ে আছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় ঠিক একই অবস্থা, এখন কেমন হবে দলীয় ভিসি যদি আমরা দেই? আপনার এই প্রশ্নের উত্তরটা একটু ক্ষমা করবেন, প্রশ্নের উত্তরটা আসছে জাস্ট একটা প্রশ্নের আগের প্রশ্নের একটুখানি সাপ্লিমেন্ট করে নিই। আমার সহালোচক যেটি বললেন যে প্রধানমন্ত্রীর 10 বছর করা, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস পাবে জুলাই সনদ বাস্তবায়ন করলে, এই জন্য হয়তো বিএনপি করতে চাচ্ছে না। এই প্রধানমন্ত্রী 10 বছর ক্ষমতায় থাকবেন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে গেলে কিন্তু বিএনপির ইশতেহারে আছে। সুতরাং ইশতেহার অনুযায়ী কিন্তু জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে এবং ওনারা করবেন না, একবারও বলেননি। এবং আমি বারবার বলছি যে ওনারা কিন্তু সেই সংস্কার যেগুলো করার কথা সেগুলো করবেন সেটা বলছেন, কিন্তু প্রক্রিয়াটা নিয়ে বিরোধী দলের সাথে একটু মতপার্থক্য আছে। তার সংবিধান থেকে ছেড়ে আসতে চায় না, সংবিধান থেকে ছেড়ে আসতে চায় না, মানে সংবিধানে এগুলো অন্তর্ভুক্ত করার পরে তারা সংস্কারের কাজে যাবে। তারা বারবারই বলছেন বিএনপি সংবিধানের বাইরে তারা যাবে না, সংবিধান অনুযায়ী এটা আসলে আছে সব। এটা আসলে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। এই সংবিধানটা পরিবর্তন করার পরেই যাবে, মানে যে বিষয়গুলো বর্তমান সংবিধানে নাই সেই বিষয়গুলো বর্তমান সংবিধানে সংযোজিত হবে, হওয়ার পরে সেই সংবিধানের তফসিল অনুযায়ী তারা শপথ নেবেন। তারপরে যদি সংস্কার পরিষদ করতে হয় সংস্কার পরিষদ করবেন, আর না করলেও তাদের মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করার ম্যান্ডেট তাদেরকে জনগণ দিয়েছে এবং সেভাবে সংবিধান কিন্তু সংস্কার হবে। এবং আপনার গণভোটে হা জয়যুক্ত হওয়ার ফলে যা যা করার কথা সেগুলো কিন্তু তারা করবে, যেগুলোর ব্যাপারে তারা পূর্বে অঙ্গীকার দিয়েছে ইশতেহারে এবং বোধ জুলাই সনদে। এই ব্যাপারে সন্দেহ থাকা উচিত নয়। শিক্ষার ক্ষেত্রে যে কথাটি বলেছেন যে আজকে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, আগেও দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল, এখন ওনাদেরকে তো মাত্র আজকে মানে এখনো নিয়োগ হয়নি, কিন্তু 9টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন যে হবে, প্রজ্ঞাপন জারি করবে। এগুলাকে আসলে দলীয় ভিসি বলবো কিনা আসলে সবার পরিচয় জানলে জানা যাবে কে কোন দল করতেন। যেমন 4টি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এগুলো 73-এর অধ্যাদেশ অনুযায়ী চলে, ওখানে শিক্ষকরা সরাসরি রাজনীতি করতে পারে। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো পরে হয়েছে আলাদা আলাদা অর্ডিন্যান্সের মাধ্যমে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু দলীয় রাজনীতি করাই নিষেধ, সুতরাং তাদেরকে দলীয় ভিসি কিভাবে বলা হবে এটা নিয়ে প্রশ্ন আছে। আগের ভাইস চ্যান্সেলররা যারা ছিলেন তারা আসলে তাদের কর্মকাণ্ডের জন্যই সমালোচিত ছিলেন। ফেসিবাদ যেরকম সমাজের সর্বস্তরে ছিল সেটা আসলে শিক্ষাঙ্গনেও ছিল। পথারানোর ভয়ে নাগরিক উপায় ছিল না, সেটা এখন ধরেন এটা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেই গার্ডস তো থাকা উচিত। আমাদের তো এমন নজিরও আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার স্বৈরশাসকের আমলে
পুলিশ ঢুকেছে এবং নির্বিচারে আপনার নির্যাতন করেছে, সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি উনি কিন্তু ওনার পদ ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি একজন উপাচার্য পেয়েছিলাম, উনি এসেই বলেছিলেন কয়েকদিন পরেই যে আমাকে ছাত্রলীগে এই পদে বসিয়েছে, সুতরাং তাদের কথা শুনতে হবে। এখন সেইগুলোর জন্যই কিন্তু বাংলাদেশে একটা বিরাট বড় অভ্যুত্থান হয়েছে এবং সেই সিস্টেমের পরিবর্তন কিন্তু আমরা চাই। আবার একই সাথে বিশ্ববিদ্যালয়ের এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে সমস্যা সংকুল অবস্থায় আছে, শিক্ষার্থীদের যে ক্ষোভ এবং এই বিরাট বড় আন্দোলনের ফলে মনোজগতে, আমাদের মনোজগতে যে পরিবর্তন হয়েছে এবং বাজেটের যে স্বল্পতা, আপনি গবেষণার কথাটি বলছিলেন যে গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে, এটার বিরাট একটি কারণ কিন্তু আপনার বাইরের বিশ্ববিদ্যালয় যারা গবেষণার ক্ষেত্রে এগিয়ে আছে। আমিও বাইরে পড়াশোনা করেছি, আমার সহ আলোচকও পড়াশোনা করেছেন। আমার প্রশ্ন ডক্টর আব্দুল কাদের, সেটা প্রশ্ন হচ্ছে যদি আমরা ভিসি যাদের নির্বাচন করছি তাদেরকে কি রাজনীতি করবার সুযোগ করে দিচ্ছি, বিষয়টা এমন না? তারা রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে না। তারা তো আসলে ভিসি হলো একাডেমিক এবং প্রশাসনিক নেতৃত্ব দিবে, তাদের নেতৃত্ব গুণ আছে কিনা সেটা দেখতে হবে। অতীতে আমাদের এখন যে স্মৃতি সেগুলো তো সুখকর নয়। অতীতের সাথে আপনার তুলনা করতে গেলে তো তাদেরকে সময় দিতে হবে, সময় দিয়ে দেখতে হবে। আপনার দলীয় ভিসিও তো অনেকে ভালো ছিল। এই যে প্রফেসর এস এম এ ফায়েজ, যিনি ইউজিসির চেয়ারম্যান, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে চালিয়েছেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, যাদের নামে কিন্তু আপনি পত্রিকায় ওইরকম বা সংবাদপত্রে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় ওইরকম বড় ধরনের কোনো বিতর্ক দেখতে পাবেন না। আসলে শিক্ষকদেরও কি আদৌ কি রাজনীতি করার প্রয়োজন আছে, সেটি আসলে যদি শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের দরকার হয়? সেটি আসলে ভিন্ন বিষয়। এখন রাজনৈতিক সচেতন যদি না হয়, তাহলে বিগত যে আন্দোলন হয়েছিল, 24-এর আন্দোলন কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, ওখানে যে শিক্ষকদের ভূমিকা আছে, যদি রাজনৈতিক সচেতন না হয় তাহলে সেই ভূমিকা কিন্তু রাখার সুযোগ কমে আসবে। রাজনীতির সচেতন হতে হবে, বাট রাজনৈতিক সচেতন হতে হবে এবং কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি রাজনীতিতে গা ভাসিয়ে দেওয়ার মতো ঘটনা তো ঘটেছে। গা ভাসাবে না, শিক্ষকতার যে মর্যাদা আছে সেটা রক্ষা করে। আমি কিন্তু এখনো মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য, বিশেষ করে বড় বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য আপনার সরকার দলীয় সমর্থক ভিসি হওয়াটা কিন্তু জরুরি, না হলে বিশ্ববিদ্যালয় চালানো খুব মুশকিল। ধন্যবাদ অস্কর, ধন্যবাদ। যদি ডক্টর শব্বির আহমেদ, আপনাকে একটা প্রশ্ন, একই প্রশ্ন, আমরা যখন ভিসি নির্বাচিত করি বা এই ভিসিগুলো সব শিক্ষার্থীর ভিসি হতে পারে কিনা, আমাদের অতীত ইতিহাস কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বাংলাদেশে তো আমরা যে দলে আসে এরকম ভিসি চেঞ্জ করে, আমরা কিছুটা ইউজ টু এটার সাথে যে নতুন একটা দল ক্ষমতায় আসবে এবং তারা পরিবর্তন করবে, এটা একটা গতানুগতিক প্রক্রিয়া। কিন্তু আবার আমরা যদি যে নতুন বাংলাদেশ বা আমরা নতুন সংস্কৃতিতে যেতে চাই, যদি সেটাতে না গিয়ে আমরা ওই গতানুগতিকটাই ফলো করি, যদিও এটা ইউজ টু বা দেখতে কিছুটা দৃশ্যত স্বাভাবিক যে অতীতেও এরকম হয়েছে, তো অতীতে হয়েছে বলে রাজনীতি করতে তো দেখলাম, হ্যাঁ অতীতে হয়েছে এটা ধরে যদি আমরা সেম ভাবে করি, দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে এই ধরনের বিতর্ক হয়েছে যে আমরা কি দলীয় লোক, আমরা প্রফেশনাল লোক বাদ দিয়ে দলীয় লোক নিয়োগ দিচ্ছি কিনা, এই বিতর্কগুলো হচ্ছে। এই বিতর্কগুলো ভালো হতো যদি আমরা এটা না করতাম। সরকার নিঃসন্দেহে দক্ষ প্রশাসক নিয়োগ দিতে পারেন, প্রফেশনাল লোক নিয়োগ দিতে পারেন আরও বেটার করার জন্য ইউনিভার্সিটির, কিন্তু সেটা যদি আমরা দেখি যে শুধু দলের আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে এটা একটা গতানুগতিক রাজনীতি হলো, আমরা নতুন কিছু দিলাম না দেশকে। এটা দিয়ে ক্ষতি হলো কি মন্দ হলো ভালো হলো, সেটার চেয়েও বড় কথা হচ্ছে আমরা গতানুগতিক রাজনীতিতেই ফিরে গেলাম, যে নিজের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাইতে হবে, পদবি দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। আমরা সে রাজনীতিতেই থাকছি, মেধা বা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছি না। আমি বলছি না যে তারা কম মেধাবী, আমি বলছি যে গতানুগতিক। এখন কেন প্রয়োজন হচ্ছে আমার সব বিশ্ববিদ্যালয়ে ভিসি চেঞ্জ করার? যদি কোনো কারণে দেখেন রাষ্ট্রপতিকে চেঞ্জ করছে না, বিএনপি গতকালও একজন আর্গুমেন্ট দিচ্ছেন যে ওনার তো এখনো মেয়াদ শেষ হয় নাই। রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি, ওনাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না যে ওনার এখনো মেয়াদ শেষ হয় নাই, ওনার তো টেনিওর বাকি রয়ে গেছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের তো 4 বছর টেনিওর ছিল, ওনাদের যে নিয়োগের যে ছিল, প্রজ্ঞাপন ছিল, তাহলে তো ওনাদেরকে 4 বছর পর্যন্ত ওনারা চালাতে পারতেন। যদি কোনো কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে অসুবিধা হয় বা কেউ দায়িত্ব অবহেলা করে এরকম অভিযোগ থাকতো, তাহলে সেটা ঠিক আছে সরকার চেঞ্জ করা। কিন্তু যাদেরকে চেঞ্জ করা হচ্ছে 2-1 জনের নিজেরা পদত্যাগ করেছেন এরকম ঘটনা ছাড়া মেজর কোনো ইস্যু আমরা শুনি নাই, বা সরকারও কোনো অভিযোগ করেছে যে অমুকজন দায়িত্ব পালন করছে না বা অসহযোগিতা করছে, এই ধরনের কোনো ঘটনা আমরা দেখি নাই। তাহলে কেন চেঞ্জ করা হচ্ছে? জাস্ট দলীয় লোক বসানোর জন্য। এইটা একটা গতানুগতিক রাজনীতি, ভালো খারাপ আমি বলবো না। আমি আশা করতে ভালো হতো যদি আমরা এই গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে যারা এক্সিস্টিং আছে তাদের টেনিওর শেষ হওয়ার পরে আমরা দেন নতুন করে লোকজনকে সেখানে দায়িত্ব দিতাম, এটা ভালো হতো। এখন অতীতে যেটা হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা কাছ থেকেই দেখেছি, নির্লজ্জ চাটাচাটি করেছে লোকেরা,
বিসি হওয়ার জন্য এবং প্রতিপক্ষের উপরে নানান নিপীড়ন চালিয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম থেকে অনেক দুর্নীতি করেছে, এগুলো করে নানানভাবে ফেসিবাদকে সার্ভ করেছে, অ্যানাভল করেছে। তো আমরা আশা করব সেরকম কিছু না হোক। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষকদের প্রতিষ্ঠানের ভালোর জন্য কাজ করবেন, এটা আমরা আশা করতে চাই। জি, একটু যেতে চাই ডক্টর আব্দুল কাদের। যদি এইভাবে বলি, ডক্টর শিবির আহমেদের কথা ধরেই, যদি সংবিধানের দোহাই দিয়ে যদি রাষ্ট্রপতি চেঞ্জ করা গেল না, যদি এখন বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলোর হচ্ছে একই টেনিওর আছে বা সময়সীমা আছে, তাদেরকে কেন তো পরিবর্তন করা এত জরুরি হয়ে গেল? যদি শিবির আহমেদ, আমি একটু ওনাকে যদি জিজ্ঞাসা করি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে নিয়োগ দেয় কে? বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু নিয়োগ দেয় রাষ্ট্রপতি। না, রাষ্ট্রপতির সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আসলে তুলনা চলে না। রাষ্ট্রপতিকে আমি বলছি, রাষ্ট্রপতিটা আমরা বলতেছি যে ওনার টেনিওর শেষ হয় নাই। রাষ্ট্রপতিকে অপসারণের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুসরণ করে চেঞ্জ করতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের ভিসি যেগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে নিয়ম অনুযায়ী সেটা করতেই পারে। এখন কারো মেয়াদ আছে, সেই মেয়াদটা তো আসলে যেমন আমি আগে বলছিলাম আপনাকে 73-এর অধ্যাদেশ অনুযায়ী যে 4টি বিশ্ববিদ্যালয় আছে, সেই 4টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে যদি উপাচার্য প্যানেল সিনেটে পাশ হয়ে সেই প্যানেল অনুযায়ী যদি কাউকে নিয়োগ দেওয়া হতো আইন অনুযায়ী, তাহলে তার মেয়াদের আগে তাকে অপসারণ করা হতো না। কিন্তু মেয়াদ নিয়োগ দেয়াই হয়েছিল আপনার সম্পূর্ণ সাময়িকভাবে, যে কোনো সময় চাইলেই সরকার সরিয়ে নিতে পারে। এখন এইটাকে আসলে রাজনীতির সাথেও মিলানো যাবে না, এটা আসলে রাজনীতি না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে কি বাইরে বিশ্ববিদ্যালয়? না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগটা আসলে রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতির মধ্যে পড়ে আপনি মন্ত্রী পরিষদের সদস্য নিয়োগ দেওয়া, কিংবা আপনি একজনকে এমপি নমিনেশন দিচ্ছেন সেটা। কিন্তু বিশ্ববিদ্যালয় হলো একাডেমিক জায়গা, সেখানে একাডেমিক এবং প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতার সাথে সে লিড দিতে পারছে কিনা। সরকারের কাছে যদি আপনার মনে হয় যে বর্তমানে যারা আছেন সব ভিসি কিন্তু নিয়োগ পরিবর্তন করা হয়নি, 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার সর্বশেষ যেটা আমি খবর পেয়েছি যে 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করার প্রক্রিয়া চলছে। তার মধ্যে একজন নিজেই আসলে পদত্যাগপত্র উনি জমা দিয়ে এসেছেন শিক্ষামন্ত্রীর কাছে। সুতরাং আরও অনেকগুলো উপাচার্য বাকি আছে। এখন দেখতে হবে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু পরিবর্তন করা হয়নি, উনি কিন্তু এখনো আছেন। এখন আপনি কাউকে দলীয় বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনার সরকারপন্থী হিসেবে হয়তো নিয়োগ দিয়েছে, কিন্তু দেখতে হবে তাদের একাডেমিক প্রোফাইল কীরকম। আমি কয়েকজনকে চিনি, তাদের একাডেমিক প্রোফাইল খুবই ভালো এবং তাদের গবেষণা থেকে শুরু করে সব কিছুই কিন্তু বিশ্বমানের, সুতরাং তারা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আর সেই অর্থে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেই তারা যে সমাজের বাইরে তা তো না, তার রাজনৈতিক পছন্দ থাকতে পারে এবং সেই রাজনৈতিক পছন্দ, তার যে আপনার বিশ্বাস, তার যে দর্শন, তার যে একাডেমিক কার্যক্রম এবং তার যে নেতৃত্ব দানের যে ক্যাপাসিটি, সেগুলো যদি সরকারের দর্শনের সাথে মিলে, তাহলে তাকে সরকার নিয়োগ দিয়ে, যদি সরকার যদি চায় যে শিক্ষাঙ্গনগুলো, তাদের যে শিক্ষার যে ভিশন আছে সেই ভিশনটা যারা এগিয়ে নিয়ে যেতে পারবে, সরকার যদি তাদেরকে যোগ্য মনে করে তাদেরকে যদি সেই জায়গায় দেয়, তাহলে সেটাকে আমি খারাপ কিছু মনে করি না। এবং বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষক আছে যাদেরকে উপাচার্য হওয়ার কথা বললে তারা হবেন না, কারণ তারা জানেন যে তারা নেতৃত্ব দিতে সক্ষম না। আপনি একাডেমিক ক্ষেত্রে খুবই এক্সিলেন্স আপনার থাকতে পারে, কিন্তু এমনও তো আছে তারা বলতে চাই না যে কোনো সরকারি দলের হয়ে ভিসি হতে চান না, কারণ তাদের উপর চাপ থাকে একটা ভীষণ, তাদের একটা ছাত্র সংগঠন থাকে, ছাত্র সংগঠনগুলোকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটা চাপ থাকে, সে কারণেও তো হতে চান না। হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি সেটাই বলতে চাচ্ছি যে সব শিক্ষকই যে ভিসি উপাচার্য হওয়ার জন্য একেবারে লালায়িত বা গিয়ে আপনার তদবির করছে, সেই বিষয়টা এরকম না। এবং কিছু কিছু ক্ষেত্রে সংকটও দেখা যায়, এই জন্যই কিন্তু 53টা বিশ্ববিদ্যালয় একই সাথে দিয়ে দিতে পারেনি, কারণ সরকারের পক্ষে সম্ভব না। এই লোকগুলোকেও খুঁজে বের করার কিন্তু একটা যথেষ্ট কষ্টসাধ্য এবং শ্রমসাধ্য ব্যাপার। জি, সেই বাছাই করার পদ্ধতিটা কি যদি একটু বলতেন? বাছাই করার পদ্ধতির কি কোনো রাজনীতি নাকি আসলে যেটা বলছেন ক্যালিভার বা এখন তো যোগ্যতা? খুব স্বাভাবিক আপনার অবস্থার পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই ফেসিবাদের এনাবলার কেউ যদি যোগ্য হয়ে থাকে, তাকে নিশ্চয়ই সরকার আপনার উপাচার্য করবে না। ফেসিবাদের দোষর হলেও করবে না, করবে না এবং করা উচিত না। তাদের সেই দোষরদের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে যায় না। সেই কারণে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় বা গবেষণা যদি ভালো হয়, কোনো সুযোগই নাই, কারণ যারা ফেসিবাদ এনাবলার করেছে তারা তো শিক্ষকতার যে
ন্যূনতম মানদণ্ড সেটা থেকেই তো তারা বিচ্যুত বিচ্যুত হয়েছে। হয়েছে। ধন্যবাদ। এখানে আর করার কোনো সুযোগ ডক্টর নেই। শিবির আহমেদ, জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা কমিশন পালন করতে পেরেছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। একটু জানতে চাই আসলে কতটা সফল নির্বাচন কমিশন, যদি তাই হয় সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মন্তব্যটাকেও আপনি কিভাবে দেখবেন? জি, আমি নির্বাচন কমিশনকে এবারের নির্বাচনটাকে আমি যদি মূল্যায়ন করি, আমি বলবো যে 75% আমি বলবো একটা ভালো নির্বাচন হয়েছে। ইন টার্মস অফ নির্বাচনের সহিংসতা কম হয়েছে, নির্বাচনের দিন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বা কেন্দ্র দখল বা টিপিক্যাল পেশি শক্তির যে ব্যবহার সেখানে কিছুটা খুবই কম দেখা গিয়েছে। যদিও কিছু সহিংসতা হয়েছে, জামায়াতের একজন শেরপুরে জামায়াতের একজনকে খুন করা হয়েছিল এবং কিছু জায়গায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করা হয়েছিল বেশ কিছু জায়গায়। এ ধরনের কিছু সহিংসতা ছাড়া মোটের উপর এটা একটা ভালো নির্বাচন হয়েছে নির্বাচনের দিন পর্যন্ত। কিন্তু নির্বাচনের দিন রাতে থেকে কিছু অভিযোগ তৈরি হয়েছে নানান জায়গায় ভোট গণনার ক্ষেত্রে কিছু ত্রুটির কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে। অনেক জায়গায় ভোট গণনা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে পেশি শক্তির ব্যবহার করা হয়েছে, এরকম ঢাকার কিছু আসনের ব্যাপারেও এ ধরনের অভিযোগ হয়েছে। এবং পরবর্তীতে রেজাল্ট ঘোষণা সহ নানান কিছুতে এবং বাতিল ভোটের হিসাব নিকাশ করতে গিয়ে কারো পক্ষেরগুলো বাতিল ঘোষণা হয় নাই, কারো পক্ষেরগুলো করা হয়েছে, এ ধরনের কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে নির্বাচন কমিশনের কিছুটা ব্যর্থতা এখানে অবশ্যই আছে। কিন্তু নির্বাচন পরে আবার ধরেন সহিংসতার আলাপ হয়েছে, সেগুলো যদি ভিন্ন আলাপ আপনার কোশ্চেনের সাথে না। তো নির্বাচন কমিশনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগগুলো হয়েছে, এই অভিযোগগুলো বিরোধী দলগুলো কিছু আসনের জন্য বলেছে যে 30টা বা 50টা আসনের কথা তারা অভিযোগ দাখিলও করেছে নির্বাচন কমিশনে। আমি মনে করি এই অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত এবং সেখানে যদি কোনো ধরনের অনিয়ম ত্রুটি হয়ে থাকে সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনে পুনরায় গণনা করা, এগুলো করা দরকার আছে। রেজওয়ানা হাসান যে কথাটা বলেছেন, এই কথাটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় ব্যাপার। উনি ক্যাবিনেটে থেকে এ ধরনের মন্তব্য করতে পারেন না বা এ ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা করতে পারেন না। রেজওয়ানা হাসান যেটা বলেছেন, আমি ওনার বক্তব্যটা কয়েকবার শুনেছি। উনি সরাসরি জামাতকে মিন করেছেন আমি এটা বুঝি না। জামাতের সাথে যেসব কমি ঘরানার বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে মিন করেছেন। তো কমি ঘরানার দলগুলো জামাতের জোটে প্রায় 40টার মতো আসনে নির্বাচন করেছে। বিএনপিতেও একটা দল 4টা আসনে নির্বাচন করেছে এবং বিএনপির সাথে ওই দল 4টা আসনে একটাতেও জিততে পারে নাই। জামাতের সাথে প্রায় 40টার মধ্যে মাত্র 3টা আসনে জিতে এসেছে। এবং ঢাকা 13-র কথা বলা হয় যে একবার মামুনুল হককে ঘোষণা করা হয়েছে, আরেকবার জনাব ববি হাজ্জাজকে ঘোষণা করা হয়েছে। তার মানে এখানে ওনাদের অভিযোগ আছে। তো এটা যদি হয় যে ওনারা কোনোভাবে একটা গ্রুপকে মেইন স্ট্রিম হতে দেন নাই, এটা যদি করে থাকেন কোনো ধরনের নীল নকশা, তাহলে এটা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং এটা উনি করতে পারেন না। ওনার শপথের ভায়োলেশন হচ্ছে এটা। কারণ হিসাবে আমার সরকার পলিসি মেকার হিসেবে আমার কাজ কি? আমার জনগণকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। আমার যদি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে, আমার চা শ্রমিকরা থাকে, মার্জিনাল কোনো কমিউনিটি থাকে, সবাইকে আমার মেইন স্ট্রিমে নিয়ে আসা হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু আমি বলছি আমি কাউকে মেইন স্ট্রিম হতে দেই নাই, তার মানে হচ্ছে আমি তো এখানে বৈষম্য করছি বা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করছি, যেটা রেজওয়ানা হাসানের কথা থেকে স্পষ্ট হয়েছে। এবং জনাব খলিলুর রহমান যখন সরকারে যোগ দিলেন সেখান থেকেও আরও কিছুটা সন্দেহ দানা বেঁধেছে যে সরকারে থেকে নানানভাবে ওনারা কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা, যেহেতু নানান জায়গায় ডিসি বা রিটার্নিং কর্মকর্তারা বিএনপি পন্থী ছিলেন নানানভাবে। তো এটা একটা সন্দেহ, একটা কালিমালাপন হলো এই নির্বাচন আমি মনে করি। ধন্যবাদ। যদি ডক্টর আব্দুল কাদের আপনি বলতে চান কিনা এই বিষয়ে কিছু বলবেন, তবে তার আগে আমি একটু প্রশ্ন করে রাখি। সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকালকে অর্থাৎ 15 মাস প্রকাশ্য দিবালোকে রাকিব নামের এক তরুণকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা, সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার, এবং একই রাতে রাজধানীর উত্তরায় রাতভর ত্রিমুখী সংঘর্ষ, বিশেষ করে যদি বলি উত্তরা, সেখানে একটি পুলিশের ভাষ্য হচ্ছে তারা মপ করে লুটপাট করার একটা চেষ্টা করা হয়েছে। এছাড়া যদি বলি 26 ফেব্রুয়ারি থেকে 3 মাস পর্যন্ত এক সপ্তাহে দেশে 5টি লোমহর্ষ ধর্ষণ হত্যার ঘটনা ঘটেছে। রাজশাহীতে বিএনপির হাতে এক মুয়াজ্জিনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এইসব অনেকগুলো ঘটনা। এইসব ঘটনাগুলো পরে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনাকে যদি কোট করি, তিনি বলেছেন মব কালচারের দিন শেষ, কিন্তু এই কথা বলার পর আমরা দেখছি বেশ কয়েকটি ঘটনা, হত্যা ঘটনা, ধর্ষণ, এইসব ঘটনাগুলো ঘটছে। এখন আপনাকে এই ঘটনাগুলোর কারণে কোনো কারণে মনে হচ্ছে কিনা বা দেশের মানুষ নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছে কিনা? আমি এই প্রশ্নের উত্তরে আসছি, তার আগে জাস্ট আমার সহ-আলোচকের সাথে আমি একটা বিষয়ে একমত যে ইলেকশনটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে, সেটা উনি বলেছেন এবং আমি ওইটার সাথে একমত যে গ্রস অর্থে বিরোধী দলও কিন্তু বলেছে যে আমরা ইলেকশনটি মেনে নিয়েছি। এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে
একটি ভিন্ন বিষয়, এবং আমি মনে করি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মতো অবস্থা বিএনপি ছিল না। প্রশ্নটা উঠেছে রেজওয়ানা হাসানের বক্তব্যের পর রেজওয়ানা হাসানের কথাই বলছি যে তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের সাথে বিএনপির তত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, যেটা অন্যদের দেখেছি আমরা। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সাথে বিএনপির খুব ঘনিষ্ঠভাবে সুযোগই ছিল না, সেটা আমি মনে করি না। এটা তো একটা বিষয়, সেটার আলোচনা ভিন্ন, যদি অন্য কোনো দিন আলোচনার সুযোগ হয় সেটা করব। যেটি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন মব কালচারের দিন শেষ, তারপরে অনেকগুলো ঘটনার কথা বলেছেন, তার মধ্যে কিন্তু মবের ঘটনা একটাই বলা যায়, উত্তরার যে ঘটনাটা ঘটেছে, বাকিগুলো আসলে হত্যাকাণ্ড এবং নানান ক্ষেত্রে হয়েছে। আপনি নিজেও কিন্তু সাক্ষী, ঢাকা শহরে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও সরিয়ে দেওয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আসলে এভাবে এখন মবের তাহলে সংজ্ঞা নির্ধারণ করতে হবে যে মবের সংখ্যাটা কি। গত 1.5 বছরে যে আমরা যা দেখেছি, যে ধরনের স্লোগান দেখেছি, বিএনপির একজন সাংসদের বাসার সামনে যে ধরনের স্লোগান দেখেছি, যখন তখন আপনার কাকরাইল মসজিদের সামনে দিয়ে আমি আজকেও এসেছি, এসে আসলে স্মৃতিকাতর হয়ে যাচ্ছিলাম যে গত 1.5 বছরের দিক দিয়ে বয়ে যেতাম না, কখন যে ওটা ঘেরাও হয়ে যায়। কত ধরনের আন্দোলন যে হয়েছে সেটা কিন্তু তৎকালীন রাষ্ট্রের যারা ক্ষমতায় ছিলেন তাদের আশ্রয় প্রশ্রয় হয়েছে। সেই জিনিসটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কথায় আসলেই শেষ হয়েছে, আমরা সেটা ফিল করছি। এখন শহীদ মিনারে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে একজন গ্রেফতার হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে সেখানে একজন গ্রেফতার হয়েছে, কিন্তু অ্যাকশনে যাচ্ছে। এবং একেবারেই যে এত বড় একটি ঘটনার পরে যে মনোজাগতিক সমস্যায় আমরা ভুগছি এবং যে কালচারটা হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় বলে আপনার গতি জড়তা। একটি ফ্যান চলছে, আপনি যদি সুইচটা বন্ধ করে দেন তারপরেও ফ্যানটা কতক্ষণ চলতে থাকবে, এই সময়টুকু পর্যন্ত ফ্যানটা চলে, তারপরে থেমে যাবে, একেবারে শার্পলি বন্ধ হয়ে যাবে। ঠাকুরগাঁও হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মব সৃষ্টি করে নিয়োগপত্রের কাগজপত্র নিয়ে ওইটাও কিন্তু আমি পড়েছি, ওখানে গিয়েছে, ওখানে কিন্তু বলা হচ্ছিল যে ওখানে জামাতের ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটা অভিযোগ আসছিল, উনি ওখানে দেখতে গিয়েছেন, এবং এটাকেও যদি আপনি মব বলেন, এবং এটা নিয়ে কিন্তু পরবর্তীতে এবং বলেছে যে ওনারা কিন্তু সেটার মামলা করবেন, মামলা করে আইনগতভাবে দেখবেন। সরকার কিন্তু বলে নাই সে আমার লোক, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। আপনার প্রশ্নটা হলো কোনো একটা ঘটনা ঘটার পরে আপনি যেটা বললেন যে বিএনপির হাতে কেউ একজন মারা গিয়েছে, বিএনপির একজন কর্মীও কিন্তু মারা গিয়েছে কয়েকদিন আগে জামাতের হামলায়, সেই কথা কিন্তু এখানে বলা হয়নি। সুতরাং বোথ সাইড থেকে বলতে হবে এবং দেখতে হবে যে সরকারের আন্তরিকতা আছে কিনা, সরকার ওন করে কিনা। সরকার কিন্তু বলেছে এবং কার্যক্রমেও দেখাচ্ছে যে সরকার দলীয় যদি হয়, কেউ যদি আপনার অপরাধ করে তাকে কিন্তু গ্রেফতার করতে হবে, এবং সেটাকে যদি এরকম কোনো ইনসিডেন্ট যদি পাওয়া যায় যে কোনো ঘটনা ঘটেছে কিন্তু সরকারের কেউ তদবির করেছে যে তাকে গ্রেফতার রাখা যাবে না, তাকে ছেড়ে দিন, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। ধন্যবাদ অসংখ্য। আমার হাতে একেবারে সময় শেষ, আমার যদি 30 সেকেন্ডে শিবরাম জি না সময় শেষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে উনি বলেছেন জামাতের হাতেও বিএনপি নেতা খুন হয়েছে, এরকম বিষয়টা চুয়াডাঙ্গায় একই পরিবারের 2 জন জামাত নেতাকে খুন হয়েছে, এবং ঝিনাইদহে যেটা হয়েছে যে মহিলা জামাতের ইফতার প্রোগ্রামে বাধা দিতে গিয়ে সেখানে সংঘর্ষ বেঁধে বিএনপির একজন খুন হয়েছে, সেটাও ট্রু। বিএনপি জামাতের সংঘর্ষে মহিলা জামাতা সেখানে মফ করতে গিয়ে খুনটা হয়েছে। এবং আপনি যেটা বললেন ঠাকুরগাঁওয়ে মফ করে কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে ইউনোর অফিস থেকে। আর চাঁদাবাজির কথা যেটা বলবেন যে 12 ফেব্রুয়ারির পরে চাঁদাবাজি প্রচণ্ড রকম বেড়ে গিয়েছে। রিসেন্টলি যমুনা টিভি একটা নিউজ করেছে বগুড়া থেকে 37 টাকার বেগুন কিভাবে ঢাকায় এসে 120 টাকা হয়ে যায়। স্টার নিউজ একটা ভিডিও করেছে নিউ মার্কেট এরিয়াতে কিভাবে চাঁদাবাজি হয় ঢাকা শহরে ডেইলি 50 কোটি টাকার। এবং সমকাল একটা নিউজ করেছিল শুধু পরিবহন সেক্টরে দৈনিক 100 কোটি টাকার চাঁদাবাজি হয় সারা দেশে, এবং এগুলোর সাথে জড়িত আছেন বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতারা, যদিও ওনারা বলছেন আমাদের নাম ভাঙিয়ে করতেছে, কিন্তু এই যে কোনো অ্যাকশন তো আমরা দেখিনি। এইগুলোতে আমরা পর্যন্ত গ্রেফতার করার পর চাঁদাবাজির বলা হয় নাই, ওনাকে ছেড়ে দেন। এই চাঁদাবাজিগুলো যেগুলো শুরু হচ্ছে সাম্প্রতিক সময় হচ্ছে, এখানে কোনো ব্যবস্থা নিতে আমি দেখিনি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে, কিন্তু চাঁদাবাজি কিন্তু ঢাকা শহর সহ সারা দেশে চাঁদাবাজি চলছে, বিশেষ করে আমার কাছে সময় কম। ডক্টর শিবির আহমেদ, ডক্টর আব্দুল কাদের, দুজনকেই মোহাম্মদ আব্দুল কাদের, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও এই প্রাণবন্ত আলোচনা শুনলেন, দুইজনই শিক্ষক, দুইজন শিক্ষকের আলোচনা আপনারা শুনলেন। নিশ্চয়ই আপনারা এই আলোচনাতে কিছু উপকৃত আপনারাও হবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।